হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 9-এ পড়ছো তাদের ভৌতবিজ্ঞানের 4.6 চ্যাপ্টার জল। আজকে তোমাদেরকে আমি এই জল থেকে সাজেশন প্রশ্ন বলে দেবো, তাই প্রশ্নগুলো ভালো করে দেখে নেবে, ঠিক আছে? তোমাদের থার্ড ইউনিট টেস্টের সিলেবাসে কিন্তু এই জলটা থাকবে, তাই ভালো করে প্রশ্নগুলো দেখে নাও প্রত্যেকে। প্রথম প্রশ্ন, জলের সঙ্গে কোন হ্যালোজেন মৌল যোগ করে একে জীবাণুমুক্ত করা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি যেই প্রশ্নগুলো বলবো ভালো করে করবে। উত্তর দেখে নাও, ক্লোরিন। ক্লোরিন কিন্তু মেশালে কি হয়? জল জীবাণুমুক্ত হয়, কিন্তু এটি কি একটা হ্যালোজেন মৌল, মনে রাখবে। এরপরের প্রশ্ন, বিশুদ্ধ জলের পিএইচ এর মান কত? ট্রিপল স্টার। উত্তর 7, ঠিক আছে? বিশুদ্ধ জলের পিএইচ এর মান 7, সেজন্য জলটা আমরা পান করতে পারি। অথবা তোমরাই বলো 7-এর বেশি হলে কি হয়ে যাবে এবং 7-এর কম হলে কি হয়ে যাবে। আমি তোমাদের পড়িয়েছিলাম অ্যাসিডে ক্ষারে যে 7-এর বেশি হলে সেটা কি হয়, 7-এর কম হলে সেটা কি হয়। আমাকে কমেন্টে প্রত্যেকেই অ্যান্সার করো, ঠিক আছে? কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক? উত্তর 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়। ওকে, তারপরের প্রশ্ন, জলের যেসব ভৌত ধর্ম প্রাণের বিকাশের পথে গুরুত্বপূর্ণ সেরকম দুটো বৈশিষ্ট্যের উল্লেখ করো। কি হবে? জল বর্ণহীন এবং জলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি, ঠিক আছে? এরপরের প্রশ্ন, আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত একটি পদার্থের নাম করো যার আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি। উত্তর জল। পানীয় জলের কলিফর্ম কাউন্ট কত হওয়া উচিত? উত্তর 0। ভারী জলের আণবিক ভর কত? উত্তর দেখে নাও, ভারী জলের আণবিক ভর হচ্ছে 2 × 2 + 16 = 20, D2O, ভারী জল। তারপরের প্রশ্ন, কৃষিক্ষেত্রে ভূগর্ভস্থ জলের বিকল্প কি? বিকল্পটা হচ্ছে বৃষ্টির জল। তারপরের প্রশ্ন, জলে ভাসমান পদার্থ দূর করতে জলে কি মেশানো হয়? উত্তর দেখে নাও, ফিটকিরি, ঠিক আছে? ফিটকিরি মেশানো হলে জলের ভাসমান পদার্থগুলো থিতিয়ে কি করে? নিচে পড়ে যায়। পানীয় জল প্রস্তুতির একটি পদ্ধতির নাম লেখো। উত্তর দেখে নাও, ক্লোরিনেশন পদ্ধতি। জলের রাসায়নিক নাম উল্লেখ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উত্তর ডাইহাইড্রোজেন মনোক্সাইড। কলিফর্ম কাউন্টে গণ্য করা হয় এমন একটি ব্যাকটেরিয়ার নাম লেখো। উত্তর এস্চেরিচিয়া কোলাই। এবং এই ব্যাকটেরিয়া কিন্তু কলেরা রোগ কলেরা রোগ সৃষ্টি করে। কলেরা রোগ গঠিত করে বলতে কলেরা রোগ সৃষ্টি করে। বিশ্ব জল দিবস কোন তারিখে পালিত হয়? বিশ্ব জল দিবস পালিত হয় 22শে মার্চ। এরপরের প্রশ্ন, পানীয় জলের ক্ষেত্রে TDS কথাটির সম্পূর্ণ নাম কি? উত্তর দেখে নাও, টোটাল ডিসলভড সলিডস, অর্থাৎ মোট দ্রবীভূত কঠিন পদার্থ। এরপরের প্রশ্ন, জলকে পরিশোধন করতে কোনটি ব্যবহৃত হয়? এদের মধ্যে অপশন দাগানো রয়েছে অতিবেগুনি রশ্মি বা ইউভি রে, ঠিক আছে? এটা মনে রাখবে। জল একটি পোলার দ্রাবক। ওকে, জল কি দ্রাবক? জল একটি পোলার দ্রাবক। তারপরের প্রশ্ন, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1000 মিলিলিটার জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কত? 30 মিলিলিটার, ঠিক আছে? তারপরের প্রশ্ন, যে জলে সাবান ঘষলে খুব সহজে প্রচুর ফেনা হয় বা উৎপন্ন হয় তাকে কি বলে? তাকে বলে মৃদু জল। তারপরের প্রশ্ন, যে জলে সাবান ঘষলে সহজে ফেনা উৎপন্ন হয় না তাকে কি জল বলে? তাকে বলে ক্ষর জল। তাহলে তোমরাই বলো তো, বৃষ্টির জল মৃদু জল হবে নাকি ক্ষর জল হবে? কারণ বৃষ্টির জলে কিন্তু অনেক ফেনা উৎপন্ন হয়, অল্পতেই ফেনা উৎপন্ন হয়ে যায়। এটা কিন্তু কমেন্টে আমায় অ্যান্সার করবে তোমরা, ঠিক আছে? তারপরের প্রশ্ন, জলের অস্থায়ী ক্ষরতা সৃষ্টিকারী একটি লবণের নাম লেখো। উত্তর ক্যালসিয়াম বাইকার্বনেট। জলের স্থায়ী ক্ষরতা সৃষ্টিকারী একটি লবণের নাম লেখো। উত্তর ম্যাগনেসিয়াম সালফেট। তারপরের প্রশ্ন, আয়নমুক্ত জলে কি কি আয়ন থাকে? দেখে নাও, আয়নমুক্ত জলে H+ ও OH- উপস্থিত থাকে, আয়নটা উপস্থিত থাকে, ঠিক আছে? তারপরের প্রশ্ন, দুটি পদ্ধতির নাম লেখো যার দ্বারা জলের ক্ষরতা দূর করা যায়। উত্তর স্ফুটন ও আয়ন বিনিময় পদ্ধতিতে জলের ক্ষরতা দূর করা যায়, মনে রাখবে। কোন পদ্ধতিতে জলের স্থায়ী ও অস্থায়ী ক্ষরতা একসঙ্গে দূর করা যায়? উত্তর দেখে নাও, আয়ন বিনিময় পদ্ধতিতে জলের স্থায়ী ও অস্থায়ী ক্ষরতা কিন্তু দূর করা যায়। তারপরের প্রশ্ন, পাতিত জলের ক্ষরতার মাত্রা কত? উত্তর 0। ক্ষর জলে দ্রবীভূত একটি সালফেট লবণের নাম লেখো। উত্তর ম্যাগনেসিয়াম সালফেট। জলের একটি নমুনাতে NaCl ও K2SO4 লবণগুলো দ্রবীভূত আছে। এটি ক্ষর নাকি মৃদু? এটি মৃদু জল।
ঠিক আছে। তারপরে প্রশ্ন, বয়লারে ক্ষরজল নাকি মৃদু জল ব্যবহার করা হয়? উত্তর, মৃদু জল ব্যবহার করা হয়। ক্যাটায়ন বিনিময়কারী রেজিনে কোন আয়ন থাকে? উত্তর দেখে নাও, H+ আয়ন থাকে। তারপরের প্রশ্ন, ক্যাটায়ন বিনিময়কারী রেজিনের ক্ষমতা নষ্ট হলে কি ব্যবহার করা হয়? উত্তর, রেজিনের ওপর দিয়ে লঘু H2SO4 চালনা করা হয়। এরপরে প্রশ্ন, অ্যানায়ন বিনিময়কারী রেজিনের ক্ষমতা নষ্ট হলে কি করা হয়? উত্তর দেখে নাও, রেজিন স্তরের ওপর দিয়ে লঘু NaOH দ্রবণ চালনা করা হয়। ঠিক আছে। তারপরের প্রশ্ন, জলের কোনো নমুনায় CaCl2 মিশ্রিত থাকলে সেই জলের ক্ষরতা কোন ধরনের হবে? উত্তর, স্থায়ী ক্ষরতা হবে। তারপরের প্রশ্ন, জলের একটি নমুনায় ফেরাস সালফেট লবণ পাওয়া গেল, এই জলের ক্ষরতা কোন প্রকৃতির? উত্তর, এই জলের ক্ষরতা স্থায়ী ক্ষরতা। আর্সেনিক দূষণের ফলে মানুষের যে রোগ হয় তার নাম কি? তার নাম হচ্ছে আর্সেনিকোসিস। পায়ের তলায় কালো কালো ছোপ পড়লে তাকে কি বলে? তাকে বলে ব্ল্যাক ফুট ডিজিজ। ইউট্রিফিকেশনের ফলে কি ঘটে? দেখে না উত্তর, ইউট্রিফিকেশনের ফলে শৈবালের বৃদ্ধি ঘটে এবং জলে অক্সিজেনের পরিমাণ কমে যায়। তারপরে প্রশ্ন, শৈবালের পচনে জল দূষিত হওয়াকে কি বলে? উত্তর দেখে নাও, শৈবালের ব্লুম বা অ্যালগাল ব্লুম। ফ্লোরোসিস রোগ কি কারণে হয়? উত্তর দেখে নাও, ফ্লুরাইড দূষণের ফলে হয়। পানীয় জলে আর্সেনিক থাকলে কি রোগ হয়? আর্সেনিকোসিস রোগ হয়। ব্ল্যাক ফুট রোগটি জলের যে উপাদান বেশি থাকলে হয় সেটির নাম কি? সেটির নাম হল আর্সেনিকের পরিমাণ। ঠিক আছে। তারপরে প্রশ্ন, কোন ধাতুকল্প গঠিত যৌগ পানীয় জল দূষণের জন্য দায়ী? আর্সেনিক, AS। এটা কিন্তু একটু ধাতুকল্প, মনে রাখবে। তারপরে প্রশ্ন, কোন যৌগিক পদার্থের উপস্থিতিতে নলকূপের জল বাদামি বর্ণের হয়? উত্তর, ফেরিক হাইড্রোক্সাইড যৌগের জন্য নলকূপের জল বাদামি হয়ে যায়। দন্তক্ষয় রোধ করে কোন আয়ন? উত্তর, ফ্লুরাইড আয়ন। তারপরে প্রশ্ন, কোন কোন পদার্থ থেকে ফ্লুরাইড জলে এসে মেশে? উত্তর দেখে নাও, ফ্লুয়েসপার, ক্রায়োলাইট ও ফ্লুরোঅ্যাপেটাইট এগুলো। তারপরে প্রশ্ন, একটি ক্লোরিন গঠিত ও একটি ফসফেট গঠিত পেস্টিসাইডের নাম লেখ। উত্তর হলো DDT ও ম্যালাথিয়ন। তারপরের প্রশ্ন, ননসি সিনড্রোম কি? নকনি, ননসি নয়, নকনি সিনড্রোম এর কারণ কি? নকনি তো বুঝতেই পারছো, পাগুলো একটু বাঁকা ধরনের হয়। তো বলছে, মানবদেহে ফ্লুইডের অতি সংক্রমণের ফলে হাঁটুর নিচ থেকে পা বাইরের দিকে বেঁকে যায়, একে নকনি সিনড্রোম বলে। জলের কোন মৌলটির দূষণে ইটাই রোগ হয়? উত্তর, ক্যাডমিয়াম মৌলটির জন্য। তারপরে প্রশ্ন, অ্যালগাল ব্লুমের জন্য দায়ী কোন যৌগ? উত্তর হচ্ছে ফসফেট গঠিত রাসায়নিক সার ও ডিটারজেন্টের উপস্থিতিতে কিন্তু অ্যালগাল ব্লুম বা ইউট্রিফিকেশনের ফলে প্রচুর কি হয়ে যায়? শৈবাল হয়, আর সেই শৈবালের পচনেই কিন্তু এই অ্যালগাল ব্লুম হয়, শৈবাল পচন, তাই না? তো এখানে কোন যৌগ থাকে? ফসফেট গঠিত রাসায়নিক সার ও ডিটারজেন্টের উপস্থিতি। ঠিক আছে। এরপর দেখে নাও বড় প্রশ্ন, জলকে সার্বজনীন দ্রাবক বলা হয় কেন? বাকি উত্তর দেখে না, বাকি উত্তরটা চলছে। এর পুরো উত্তরটা ঠিক এই পর্যন্ত শেষ হলো। পানীয় জলের আবশ্যকীয় কয়েকটি ধর্মের উল্লেখ করো। দেখে নিলে এর পুরো উত্তরটা ঠিক এই পর্যন্ত শেষ হলো। জলকে পোলার দ্রাবক কেন বলা হয়? কলিফর্ম কাউন্ট অথবা জলের কলিফর্ম কাউন্ট বলতে কি বোঝায়? স্ফুটন পদ্ধতিতে জলের অস্থায়ী ক্ষরতা কিভাবে দূর করা হয়? করবে। ঠিক আছে। আয়ন বিনিময় পদ্ধতিতে জলের ক্ষরতা দূর করা হয় কিভাবে? এই পদ্ধতিগুলো ভালো করে করবে। বাকি উত্তরটা দেখে নাও। তোমাদের নিজেদের টেক্সট বুকে কিন্তু অ্যান্সারটা রয়েছে, সেখান থেকেও করতে পারো, যেটা তোমাদের সুবিধা হয়। ঠিক আছে। অনেকটা বড় এই প্রশ্নটা, তাই ভালো করে দেখে নাও। তোমাদের পরীক্ষাতে কিন্তু ফাইনালে পরীক্ষাটা হবে 90-তে, তাই বড় প্রশ্ন আসবেই। যদি মনে করো বড় প্রশ্ন করবে না, তাহলে কিন্তু ভালো মার্কস পাবে না। এরপরের প্রশ্ন, আয়নমুক্ত জল এবং পাতিত জলের মধ্যে পার্থক্য করবে। সুন্দর করে ছকের মাধ্যমে দেওয়া রয়েছে, এভাবেই করবে। এরপরের প্রশ্ন, ক্ষর জল কাকে বলে? এর বাকি উত্তরটা তার ডান দিকে এই পর্যন্ত শেষ হলো। উদাহরণগুলো করবে। মৃদু জল কাকে বলে? উদাহরণ কি? জলের ক্ষরতার কারণ কি? করবে। ক্ষর জলে সাবান ঘষলে ফেনা হয় না কেন? কি জন্য ফেনা হয় না? করবে। জলের অস্থায়ী ক্ষরতা কাকে বলে? করবে। জলের স্থায়ী ক্ষরতা কাকে বলে? পানীয় জল হিসেবে রান্নার কাজে খর জল ব্যবহার করা উচিত নয় কেন? অথবা খর জলে দুটো অসুবিধা লেখো। আইনমুক্ত জল কাকে বলে? খর জল ও মৃদু জলের মধ্যে পার্থক্য। স্থায়ী ক্ষরতার ও
অস্থায়ী ক্ষরতার মধ্যে পার্থক্য, দুটোই করবে। ঠিক আছে। জল দূষণের কারণগুলো কি কি, পয়েন্ট ধরে ধরে লিখবে, কি কি কারণে জল দূষিত হচ্ছে। ঠিক আছে। তোমাদের কিন্তু আমি পুরো উত্তর দেখিয়ে দিচ্ছি, ভালো করে করবে। তো এর পুরো অ্যান্সারটা কিন্তু এই পর্যন্ত শেষ হলো। ইউট্রোফিকেশনের ক্ষতিকারক প্রভাবগুলো লেখো। দেখে নাও এর পুরো উত্তরটা। পানীয় জলে আর্সেনিকের স্বাভাবিক মাত্রা কত? ভূগর্ভস্থ জলে আর্সেনিক কী রূপে থাকে? দেখে নাও। আর্সেনিক দূষণের প্রতিকার করতে কী ব্যবস্থা গ্রহণ করবে, অথবা আর্সেনিক দূষণ কীভাবে নিয়ন্ত্রণ করা যায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইউট্রোফিকেশন বলতে কি বোঝো? এর বাকি উত্তরটা এই পর্যন্ত শেষ হলো। তারপরে প্রশ্ন, শৈবাল ব্লুম কাকে বলে? এটাও করবে। পানীয় জল ফ্লুইড মুক্ত করার উপায়গুলো কি কি? ক্যালগন কি? ওকে। তো এই হলো তোমাদের জল অধ্যায় থেকে সাজেশন প্রশ্ন। এগুলো ভালো করে করো, এর বাইরে আর কিছু করার দরকার নেই। যেগুলো বললাম সেগুলো ভালো করে তৈরি করো, এর মধ্যেই কমন পেয়ে যাবে। তো আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তো আজকে এখানেই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।